সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়টি যাদের রয়েছে তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে কিন্তু ইতিহাস পরীক্ষা রয়েছে। তো ইতিহাস পরীক্ষার জন্য বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ সিলেবাস থেকে 40টি প্রশ্ন আমরা বাছাই করেছি, আর এই 40টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এই মুহূর্তে শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন রূপে এই প্রশ্নগুলি বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই প্র্যাকটিসের জন্য, সেরা প্র্যাকটিসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তীতে তৃতীয় সেমিস্টারে শুধুমাত্র নয়, ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টার থেকে সব বিষয়ে কিন্তু সাজেশনের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো। ভিডিও শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমরা জানতে পারি? তো চারটা অপশন তোমাদের রয়েছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু আন্দাজ করো, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। তো উত্তর হবে আব্দুর রজ্জাক। এটা কিন্তু তোমরা জানো যে পার্শ্বিক পর্যটক আব্দুর রজ্জাকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি। নেক্সট, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল কিসের জন্য, কি বিক্রির জন্য বা কিসের ব্যবসার জন্য? দেখো, 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ মুক্তোর কারবারের জন্য। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মুক্তোর কারবারের জন্য কিন্তু কয়াল বিখ্যাত ছিল, পোর্ট বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল। নেক্সট, মার্কো পোলোর বিবরণ থেকে জানা যায় দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা তা হলো কোনটি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার নাম্বার বি, সতীদাহ প্রথা। তো মার্কো পোলোর বিবরণ থেকে আমরা সতীদাহ প্রথা সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, যেটা হচ্ছে দক্ষিণ ভারতে হয়েছিল। নেক্সট 4 নম্বর দেখো, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করতো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উত্তর হবে ষাঁড়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো, বলছে যে বার্নিয়ার মতে হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাস ছিল। তো এটা কিন্তু একেশ্বরবাদী বিশ্বাস ছিল, এটা কিন্তু সম্পূর্ণ সত্য। আবার বলছে, কারণ বলছে হিন্দু মন্দিরে প্রচলিত দেবদাসী প্রথার উল্লেখ তার রচনায় পাওয়া যায়। এ আবার কী কথা? একটা বলছে একেশ্বরবাদী বিশ্বাসী ছিল, এর কারণ দেবদাসী প্রথার উল্লেখ তার রচনায় পাওয়া যায়। কার রচনায় পাওয়া যায়? তো একবারই অপোজিট, এটা একটা সেন্টেন্স, এটার অপোজিট এটা। তো এখানে কোনো কিছুই বলেনি, এটার কারণ এটা কেন হবে? তাহলে অপশান এ সঠিক হয়েছে, বাট অপশান আর সঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো কানেকশান নেই। তাহলে 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা দেখে নাও। 4টে অপশান দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। চলে আসবো নেক্সট 6 নম্বর প্রশ্ন। দেখো, বার্নিয়ে তার ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো কোনটি? সবথেকে গুরুত্বপূর্ণ ও উন্নত শিল্প ছিল। উত্তর হয়ে যাবে, তোমরা জানো, সুতি এবং রেশম শিল্প, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন বার্নিয়ে ভারতে ভ্রমণ করছিল তখন কিন্তু সুতির শিল্পটা আর রেশম শিল্পটা হচ্ছে সব থেকে উন্নত ছিল। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। নানক ঈশ্বর আরাধনার ক্ষেত্রে যে 5টি বিষয়ের উপর গুরুত্ব দেন, নানক কিন্তু ঈশ্বর আরাধনার ক্ষেত্রে নাম, দান, সেবা, আমলান এবং আরেকটির উপর গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সিমরান, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, শর্ট সন্দর্ভ সব গ্রন্থের লেখককে? শর্ট সন্দর্ভ গ্রন্থের লেখক হয়ে যাবে, 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে জীব গোস্বামী, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন। দেখো, চিরাগ-ই-দিল্লি নামে পরিচিত ছিলেন যে সুফি সাধক, তিনি হলেন কে? দেখো, চিরাগ-ই-দিল্লি নামে পরিচিত যে সুফি সাধক, তো উত্তর হয়ে যাবে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন চিরাগ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ওই ভৌগোলিক প্রসার ঘটিয়ে যে ধর্মীয় ভাবধারাটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল সেটি হচ্ছে কোন ভাবধারা? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোন ভাবধারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল? উত্তর হবে অপশন এ, বৈষ্ণব ধর্মীয় ভাবধারা জাতি, ধর্ম নির্বিশেষে প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল। নেক্সট 11 নম্বর প্রশ্ন। দেখো, মধ্যযুগে ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় কী ছিল? উত্তর হবে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কৃষ্ণ ভক্তি।
তো মধ্যযুগের ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় ছিল কৃষ্ণ ভক্তি। চলে আসবো নেক্সট, আমির খসরু ছিলেন ড্যাশের অন্যতম একজন শিষ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিজামুদ্দিন আউলিয়া এর অন্যতম শিষ্য ছিলেন আমির খসরু। নেক্সট, ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। দেখো উত্তর হয়ে যাবে সত্যপীর অর্থাৎ অপশন নাম্বার এ, সত্যপীর এর উদ্ভব হয়েছিল কোন সমাজে? ভক্তিবাদ আর সুফিবাদের প্রভাবে। চলে আসবো 14 নম্বর প্রশ্ন। দেখো নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালে পরিপ্রেক্ষিতে সাজাও, ক্রম অনুযায়ী সাজাতে বলছে, কোনটা আগে কোনটা পরে। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের আমি অ্যান্সার বলে দিচ্ছি, একবার মিলিয়ে নাও। চারটা অপশন দেখো, তো কোনটা হবে চারটা অপশনের মধ্যে? অপশন এ, অপশন বি, অপশন সি নাকি ডি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, আলাউদ্দিন হোসেন শাহ, তারপর নসরত শাহ, তারপর আলাউদ্দিন ফিরোজ শাহ, তারপর শেষে হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, এইভাবে ক্রম অনুযায়ী থাকছে। তোমাদের কস্তম্ভ খস্তম্ভ মেলানো পরীক্ষা আসবে, তো দেখো কি বলছে, যে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ সঠিক বিকল্পটি নির্বাচন করো। আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। দেখো তালিকটার যুদ্ধ উত্তর হয়ে যাবে 1565 খ্রিস্টাব্দে হয়েছিল তালিকটার যুদ্ধ। 2 নম্বর দেখো বিজয়নগরে রাজধানী রূপে হাম্পি, এটা হচ্ছে 1336 খ্রিস্টাব্দে কিন্তু বিজয়নগরের রাজধানী হাম্পি কিন্তু অবস্থান, হাম্পি তৈরি হলো। ঠিক আছে, বিজয়নগরের রাজধানী হাম্পি। চলে আসবো, এটা হচ্ছে 1936 বলে দিলাম। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নতুন রাজধানী রূপে আহমেদনগর, এটা কি হবে? 1994 সালে নতুন 1494 সালে নতুন রাজধানী রূপে আহমেদনগর কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। আর বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1347 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা। তো 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে আরেকবার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মিলিয়ে দেখে নিতে পারো। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বাহমনি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে কি বলা হয়? বাহমনি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে বলা হচ্ছে, চারটা অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে আমির ই জুমলা। আমির ই জুমলা বলা হয় বাহমনি রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে। চলে আসবো আপনার নেক্সট কোশ্চেনে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের মানুষের প্রধান জীবিকা কী ছিল? দেখো বিজয়নগর রাজ্যের মানুষদের প্রধান জীবিকা ছিল কিন্তু কি? কৃষি কাজ করা অর্থাৎ চাষ করা, অপশন নাম্বার এ। 18 নম্বর প্রশ্ন দেখো, ইনি ছিলেন মধ্যযুগের বাংলা হোসেন শাহ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। সাধারণ মানুষ তাকে কৃষ্ণের অবতার বলেই মনে করত। বাংলা ভাষা চর্চায় ভীষণ উৎসাহী এই শাসক। তো কে এই শাসক? চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, শ্রী চৈতন্য ভক্তও ছিল, আবার কৃষ্ণের অবতারও মনে করা হতো। চারটা অপশন তোমরা দেখতেই পাচ্ছ, তো কে হবে এটা? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, দৌলতাবাদের চাঁদ মিনারটি যে বংশের শাসকদের আমলে নির্মিত? চারটা অপশন তোমরা দেখতেই পাচ্ছ, কার আমলে নির্মিত দৌলতাবাদের চাঁদ মিনার? উত্তর হয়ে যাবে বাহমনি বংশের শাসকদের আমলে কিন্তু নির্মিত দৌলতাবাদের চাঁদ মিনারটি। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি কি? উত্তর হবে আমুক্ত মাল্যদা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, উপনিবেশ শব্দটির মূল উৎস কি? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উপনিবেশ শব্দটির মূল উৎস হচ্ছে মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যে নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? উত্তর হয়ে যাবে স্পেন, অর্থাৎ অপশন নাম্বার ডি। ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যে নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল স্পেন। নেক্সট দেখো, কি বলছে, মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করা হয় কার, মানে কত খ্রিস্টাব্দে? এটাও কিন্তু বারবার কিন্তু পরীক্ষা আসছে এই প্রশ্নটা, তো একবার দেখে নাও। উত্তর হয়ে যাবে 1776 খ্রিস্টাব্দে মার্কেন্টাইলবাদ এই কথাটি প্রথম ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 24 নম্বর প্রশ্ন, যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায় তখন মার্কেন্টাইলবাদ রূপ নেয়। টাইলবাদ রূপ নেয়, কিসের রূপ নেয়? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অর্থনৈতিক জাতীয়তাবাদ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থনৈতিক জাতীয়তাবাদের কিন্তু রূপ নেয়। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো। সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো উত্তর হয়ে যাবে, দেখো চারটা অপশনের মধ্যে কি হবে, যেটা বললাম যে সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর হয়ে যাবে চারটেই ঠিক। কারণ দেখো
কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয়ের বাজার, শ্রমিক সংঘ, এই চারটেই কিন্তু কাঁচামাল উদ্ভবের সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় চারটেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, চারটে ছাড়া হবে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবকটি ঠিক। নেক্সট চলে আসবো 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, শিল্প ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চূড়ান্ত পরিণতি হলো, শিল্প ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত পরিণতি কোনটি? উত্তর হয়ে যাবে সাম্রাজ্যবাদ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য কী? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উৎস, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, চারটে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানোই ছিল এর প্রধান উদ্দেশ্য। 28 নম্বর প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি, সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি কী হবে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি হলো উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে সাম্রাজ্যবাদ কিন্তু প্রসার করা যায়। চলে আসবো আমরা নেক্সট 30 নম্বর প্রশ্নে। শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল কে? কোন রাষ্ট্র, কোন দেশ? দেখো উত্তর হয়ে যাবে, চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, ইটালি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স। তো উত্তর হয়ে যাবে অপশন সবকটি ঠিক, ইতালি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স সবকটি ঠিক। কারণ এরা কি করেছিল, রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই উপনিবেশ স্থাপনে কিন্তু আগ্রহী ছিলেন ইতালি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স সবকটি দেশই। তাহলে অপশান ওয়াই যদি বলতেই হয় তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইউরোপের শিল্পোন্নত দেশগুলিতে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশগুলোতে উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রি করতে বাজার দখলের প্রসার ঘটায়, বাজার দখলের জন্য প্রসার ঘটায়, কিসের প্রসার ঘটায়? 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ উপনিবেশে কিন্তু প্রসার ঘটতে থাকে। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, ঔপনিবেশিক সাম্রাজ্যে জনগণ সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছিল কটি জাতিতে? ঔপনিবেশিক যখন সাম্রাজ্য তখন জনগণ সুস্পষ্টভাবে দুটি জাতিতে কিন্তু পরিণত হয়েছিল। উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট, ডারউইনের যোগ্যতম উদ্বর্তন তত্ত্বকে, তাহলে যোগ্যতম উদ্বর্তন তত্ত্বের জনকে? উত্তর হয়ে যাবে ডারউইন। তো এখান থেকে আরেকটা কোশ্চেন, যে নিজের মতো ব্যাখ্যা করে যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব হিসেবে তুলে ধরেন ডারউইন। তো এখানে কারা তুলে ধরেন জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব হিসেবে তুলে ধরেন? দেখো কারা, চারটা অপশন তোমরা রয়েছে দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। ডেভিড টমসন হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন, মনে রাখবে। নেক্সট, 1870 থেকে 1914 কালপর্বে সম্প্রসারণবাদ পরিচিতি হয় কি হিসেবে? তো 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, নয়া সাম্রাজ্যবাদ হিসেবে, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ব্রিটিশরা সর্বপ্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, যে যুদ্ধ জয়লাভের মাধ্যমে, তা হলো কোন যুদ্ধ জয়লাভের মাধ্যমে? তো উত্তর হয়ে যাবে পলাশী যুদ্ধ জয়লাভের মাধ্যমে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনযন্ত্রের প্রথম পদক্ষেপগুলি কী ছিল? ঔপনিবেশিক ভারতে দেখো ব্রিটিশ শাসনযন্ত্রের প্রথম পদক্ষেপ ছিল, চারটা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে আইন ব্যবস্থা। এই আইন ব্যবস্থা ছিল ব্রিটিশ শাসনযন্ত্রের প্রথম প্রধান পদক্ষেপ। নেক্সট চলে আসবো 38 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনযন্ত্রে ভারতের নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠছিল কত খ্রিস্টাব্দ থেকে? উত্তর হয়ে যাবে 1787 থেকে ভারতে কী হচ্ছে, নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠছিল। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন জাতির মানুষ নিয়ে 5 মেশালি ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ দেয়। তাহলে এর অ্যান্সার কী হবে? উত্তর হয়ে যাবে পিল কমিশন। আরেকবার বলেছি, ভারতের বিভিন্ন জাতির মানুষদের নিয়ে 5 মেশালি ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ করেন পিল কমিশন। নেক্সট 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমিনি কমিশন গঠিত হয় কত সালে? দেখো আমিনি কমিশন গঠিত হয় 1776 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। আমরা এর আগেও আরও 2 থেকে 3-4টি কিন্তু মডেল সেট তোমাদের সামনে আলোচনা করেছি, যেগুলো বোর্ডের নির্দেশিকা মেনে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা এখান থেকে 100% কমন পাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ 3য় সেমিস্টার পড়ার পাশাপাশি 4th সেমিস্টারেও তোমাদের কিন্তু বিভিন্ন নোটস সাজেশন কিন্তু আসবে। তো অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।